আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আরও একটি বাটিকের কাজ নিয়ে এসেছি। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি গোলাপি ভ্যাট কালার দিয়ে করেছি। তো দেখেন আমি প্রত্যেকটা কিন্তু এখানে এঁকে নিয়েছি। তো আমার নিচের প্যাটার্নটা প্রথমে সাদা একদম গোল গোল লাইন করেছিলাম, আর তারপর এটাকে জিগজ্যাগ করে নিয়েছি। আর কাপড়টা কিন্তু ওপরে হলো রাউন্ড করে নিয়েছি, মানে বড় চুনরি, আর ওপরের দিকটা একদম সোজা সোজা বরফি আকারে আমি এঁকে নিয়েছি। আর আমি এখানটা সেলাইটাও করে নিচ্ছিলাম, তার জন্য আমি এখানে ছোটো করে একটি ভিডিও শেয়ার করেছি। এটা খুবই সাধারণ একটি সেলাই, তার জন্য আমি আর ওইরকম করে আমি দেখাই না। কাজ সহজ করে করার জন্য আজকে আমি এই কাপড়টাকে কিন্তু একদম বরফির মতো করেই আমি সেলাই করব না, আমি এটাকে একেবারে 4 ভাঁজ করে সেলাই করব। তো আমি এখানে কিন্তু সুতা নিয়ে নিয়েছি, আর দেখেন আমি কিন্তু মাঝ বরাবর, মানে প্রথমে তো 2 ভাঁজে কাপড়টা ছিলই, তারপর এটাকে 4 ভাঁজ করেছি এবং এটাকে একটা জিগজ্যাগ হিসেবে আমি সেলাই করব, তাহলেই আমার বরফির শেপটা কিন্তু চলে আসছে। আর লাইনটা যেন আমার সোজা থাকে, তার জন্য আমি একবার সুই দিয়ে পেছন আর সামনাটা আমি মিলিয়ে নিচ্ছি। তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রত্যেকটা লাইন কিন্তু সোজা সোজা আছে, না হলে কিন্তু হিসেবে বেশ কম বেশি হয়ে যাবে। তো এইভাবে করে যদি সেলাইটা করি তাহলে আমাদের কাজ কিন্তু অনেক দ্রুত হবে, আর কষ্টটাও কিন্তু কম হয়। তো নিচের জিগজ্যাগটা তো ওভাবেই হবে, সাধারণ সেলাই যেভাবে আমরা শিবুরিটা করে থাকি, এটা তো শিবুরি। তো এটাকেই জিগজ্যাগ প্যাটার্নে দিয়েছি। প্রথমে শিবুরি লাইনটা টেনেছি একদম সোজা সোজা একই স্কেল করে। তো ওইটাকেই আমি 3 স্কেল করে করে আমি ওপর পর্যন্ত টেনে নিয়ে গেছি। প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন, এভাবে করে 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 আমি টান দিয়ে দিয়ে চলে গেছি। তাহলে আমার কি প্রত্যেকটা লাইন সোজা থাকলো। আর বরফির জন্য আমি প্রথমেই কিন্তু একটা বরফি আকারে কেটে নিয়েছিলাম শেপ। আগে থেকে শেপগুলোকে বানিয়ে নিতে গেলে আমাদের কাজ কিন্তু খুব দ্রুত করা যায়, আর ডিজাইনগুলোর কিন্তু মেজারমেন্ট সব এক হয়। আমি এখানে বরফি দিয়েছি বা নিচে যে বড় বড় আমি চুনরি দিয়েছি, এগুলো যদি আমি এক সমান না রাখি তাহলে কাজ কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তার জন্যই এগুলো চেষ্টা করতে হবে একই রকম করার। আর আমি একদম শক্ত একটা কাগজে এঁকে নেই, এঁকে কেটে তারপর ওটাকে আমি বসিয়ে বসিয়ে একটার পর একটা আমি করে নিচ্ছিলাম। আর দেখেন এখানে কাপড়টা কিন্তু 4 ভাঁজে আছে, আর এগুলোকে আমি জিগজ্যাগ করে আমি সেলাই করে নিচ্ছি। তাহলে আমার কষ্ট কম হচ্ছে, একসাথে আমার কিন্তু এক একটা কাজও হয়ে যাচ্ছে, এক একটা বরফিও হয়ে যাচ্ছে। তো আমার একটা সেলাই করতে 4-5 ঘন্টা লেগেছিল। তাহলে আমার এখানে কাজটা অনেক কমে গেছে। না হলে আমি যদি আরও আস্তে আস্তে করতাম পুরোটা মিলিয়ে মিলিয়ে, তাহলে কিন্তু আমার আরও বেশি সময় লাগতো। কাজ একই রকম হবে কিন্তু সময় আমাদের অপচয়। তাই কাজ করার সময় একটু একটু বুদ্ধি বের করে কাজ করলে আমাদের কাজগুলো সুন্দর হবে, সহজে আমাদের হয়ে যাবে। আমি এখানটা সাধারণ যেই কাঁথা সেলাই, সেই কাঁথা সেলাই করছি। আর যে সুতাটা কিন্তু আমি শক্ত নিয়েছি, একদম যেটা টাইডাই সুতা, আমাদের টাইডাই সুতাটাই আমি নিয়েছি, আর সেটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এমনিতে আমি 9তার সুতা ব্যবহার করি, তো মাঝে মাঝে আমি কাজ বুঝে টাইডাই সুতাও ব্যবহার করে থাকি। এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের কাজ আমরা কেমন চাচ্ছি, কাজ সেটার উপর নির্ভর করে আমাদের সুতাটা কিন্তু পরিবর্তন হবে। যখন আমাদের যেই কাজ তখন আমাদের সেই সুতা। আর এটা কাজ করতে করতেই আপনারা বুঝবেন যে কখন আমাদের কোন সুতাটা ব্যবহার করা উচিত। আমি আগেও বুঝতাম না যে কোন সুতা আমি কখন ব্যবহার করব। এখন আমি কাজ করতে করতে আমি জানি যে আমার এই কাজের জন্য এরকম সুতা প্রয়োজন, তাহলে আমার কাজটা কিন্তু সুন্দর হয়ে উঠবে, মানে কাজগুলো শক্তও হবে আর কাজগুলো দেখতেও ভালো লাগবে, কাজ করতেও সহজ হবে। এমনভাবেই আমাদেরকে সবগুলোকে বের করে নিতে হবে এক একটা পয়েন্ট। আর আমার এখানটা সেলাই প্রায় হয়ে এসেছে। তারপর আমি এই সুতাটা আমি টান দেওয়া শুরু করব। একবারে একসাথে সেলাই করে নিতে হবে এক সুতায়, তারপরে একবারে আমি বেঁধে নিব। একসাথেই আমি বেঁধে নিচ্ছিলাম, আমি সেলাই করার পর আর বাঁধি না, তো একসাথেই আমি করে নিই। তাহলে আমার মনে হয় যে কাজগুলো খুব দ্রুত আগানো যায়। যখন আমার তাড়াহুড়ার কাজ থাকে তখন আমি এমন করি, না হলে আমি এটাকে আগে সেলাই করি, সেলাই করার পরে আমি বাঁধি। আমি দেখেন এখানে কিন্তু একদম শেষ পর্যন্ত সেলাই দেওয়ার পর সুতাটাকে আমি টান দিয়েছি। আমার এখানে মাঝখানের কিছু ভিডিও কেটে গেছে, আমি একদম রেকর্ডে রেখেছিলাম, কিন্তু আমার একদম এইটা ফুল হয়ে যায়।
মেমোরি, তার জন্য আমি মাঝখানে কিছু ভিডিও আসে নাই। তো আমি এখানটা পুরো সুতা একবারে সেলাই করে টান দিয়েছি। টান দেওয়ার পর যেই বরফিগুলো বের হয়েছে ওই একই সুতা দিয়েই আমি কিন্তু বেঁধে নিচ্ছি। আমি এখানে আলগা আমার সুতা লাগে নাই, যেহেতু আমি একবারেই বড় সুতা নিয়েছিলাম। তো আমার একসাথেই একটা পুরো সুতা কাজে লেগে যায়। আমার আলাদা করে আর কোনো সমস্যা হয় না এই সেলাইগুলো খুলতে। আর আস্তে আস্তে করে আমি এখানটা কিন্তু বেঁধে নিচ্ছিলাম। খুবই শক্ত করে বাঁধতে হবে, অবশ্যই খুব শক্ত করে বেঁধে নিতে হবে সেলাইগুলোকে একদম দেখে দেখে। আমি এখানে ওপর দিয়ে বেঁধেছি, আপনারা চাইলে যেভাবে আমরা চুনরি সেলাইটা করি চুনরি সেলাইয়ের মতো রেখে দিতে পারেন। তো আমি এখানটা বেঁধে বেঁধে তারপর আমার যেই পরের সেলাইটা ওই সেলাইটা করব। তো আপনারা এইভাবে কাজ করলে আপনাদেরও খুব সহজ হবে কাজ করতে, আর অল্প সময়ে অনেকগুলো সেলাই কিন্তু করা যায়। শিবুরি সেলাইয়ের কাজগুলো কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, অনেক সময় যায়, তার জন্য টেকনিক চালিয়েই কাজ করতে হয়। আমার এখানে কিন্তু এগুলো বাঁধা শেষ। এখন আমি জিগজ্যাগ সেলাইটাও করে নিব, আর একইভাবেই কিন্তু আমি বেঁধে নিব। আর এটার জন্য আমি আস্তে আস্তে সেলাই করে নিচ্ছিলাম, আর অল্প একটু কাজ ছিল, তো এটা আমি এইভাবে করেই টান দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি। আর এটা হচ্ছে ওড়নাটা আমি এখানে প্রথমে হচ্ছে 4 ভাঁজে নিয়েছি। 4 ভাঁজে নেওয়ার পর কোনাকুনিভাবে আমি গিট দেব। আমরা যে সাধারণ গিট দেই ঠিক সেই গিটটাই তো কোনাকুনিভাবেই আমি নিচ্ছিলাম। কোনাকুনিভাবে নিয়ে গিট দিব, আর হচ্ছে 3টা গিট দিয়েছি, একটা মাঝখানে আর 2টা হচ্ছে 2 সাইডে। তো আমি নিচে থেকেই কুচি কুচি করে যাচ্ছিলাম, একদম সাধারণভাবেই কুচি 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 করে। আমি কোনো মাপ দেই নাই, চোখের আন্দাজে আমার কাপড়টা যেভাবে যাচ্ছে চোখের আন্দাজে আমি একদম কোনাকুনি আমি চলে গেছি, আর তারপর কোনা ধরে আমি গিটটা দিয়ে নেই। এটাও এভাবেও আমরা ডিজাইন করতে পারি, এক একজন এক একভাবে করে। তো ওড়নার জন্য বা কামিজের জন্য এইভাবে কিন্তু বেঁধে নিতে পারি। বাঁধার পরে এই ডিজাইনগুলো কিন্তু সুন্দরই লাগে। আর যেহেতু টাই অ্যান্ড টাই মানেই হচ্ছে হলো বাঁধা, এবং ডাই মানে তো রং করা। তো আমরা যেভাবেই বাঁধি না কেন, যেভাবেই, সেটাই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। কিন্তু আমাদের ডিজাইনটাকে পরিপূর্ণ করার জন্য অবশ্যই ওটাকে একদম সোজাভাবে রাখতে হবে। মানে আমাদের কাপড়ের মাপগুলো সোজা সোজা থাকবে। যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের কাজটাই সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না। আমি এখানটা কিন্তু আস্তে আস্তে মেপে মেপে আমি বেঁধে নিচ্ছিলাম। আমার কাছে যখন মনে হয়েছে যে এটা কম বেশি আছে, তো আমি ওটাকে আবার ঠিক করে নিচ্ছিলাম। আর যেহেতু এটা ওড়নাটা বড়, তাই আমার একটু বাঁধতেও কষ্ট হচ্ছিল। তো কম বেশি যেন না হয় ওই জায়গায়ও লক্ষ্য রাখতে হবে। একদম চোখের আন্দাজেই আমি করেছি, আপনারা চাইলে মেপে মেপে করতে পারেন। আমার কাছে যখন মনে হয়েছে এটাই ঠিক আছে, তো আমি ওভাবে রেখে দিয়েছি। যেখানটা আমার কম বেশি মনে হয়েছে আমি ওই জায়গাটা আবার ঠিক করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন, এটা কামিজেও ভালো লাগবে, ওড়নাতেও ভালো লাগবে। যে যেভাবে করবে সেটাই সুন্দর লাগবে, কোনো আলাদাই না। একটা টাইডাইয়ের কাপড় ওড়নাতেও যেমন হয় পায়জামায়ও তেমন হয়। তো যে যেভাবে আর কি বানায়, মানে একটু চেঞ্জ করে করেই, তো খারাপ লাগে না। আমার কাছে মনে হয় না যে খারাপ লাগছে। এখানে আমার ওড়না বাঁধা কিন্তু প্রায় শেষ। আর এগুলো বাঁধার পর অবশ্যই ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ব্যাড কালার হোক, ক্রুশিয়ান কালার হোক বা সালফার কালার হোক, কালার যেটাই হোক, অবশ্যই কাপড়টাকে পানি দিয়ে আমরা ভিজিয়ে কাজ করব। প্রুশিয়ান কালারে আমরা বেশি করেই পানিতে ভিজাই, তার কারণ হচ্ছে প্রুশিয়ান কালারটা কাপড়ের ভেতরে ঢুকে যায়। আর পানিটা আমরা যদি কাপড়ে দিয়ে নিই তাহলে অনেক ক্ষেত্রেই রঙটা কিন্তু ভেতরে ঢোকে না, ওটা ঢোকাটা অনেকটাই রোধ হয়। কারণ আমাদের ভেজা জায়গায় কীভাবেই বা পানি ঢুকবে, এই জন্যই হচ্ছে আমরা পানিটা ব্যবহার করি। আর ভ্যাট কালারেও আমাদের পানি ব্যবহার করা উচিত, কারণ ভেতরটা যদি ভেজা থাকে তো ওটার মধ্যে আমাদের বেশি পানি চলে যাবে। কিন্তু আপনি যদি ডিজাইনটাই চান যে অতিরিক্ত রং হবে, যেমন আমি আগেও একটা দেখিয়েছি, যেখানটা হচ্ছে আমি অ্যাশ কালারটা আমি চাচ্ছিলাম যে একটু বেশি করে হবে, তার জন্য আমি কাপড়টা কিন্তু ভিজাই নাই। আবার আগেও আমি একই ডিজাইন করেছি, কিন্তু ওই ক্ষেত্রে আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছি, ভ্যাট দিয়েই কাজ করেছি, কিন্তু তারপরেও ভিজিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি ওখানে চেয়েছি আমার রঙের পরিমাণটা কম থাকবে,
সাদা অংশটা বেশি থাকবে। তো এই হিসেবগুলো করেই আপনারা কাজ করবেন, তাহলে কাজগুলো সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আমার ওড়না বাঁধাটা প্রায় শেষ, আর তারপর আমি এটাকে 20 মিনিটের মতো নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিব। আর তারপর আমি রঙটা কিন্তু তৈরি করে নেব। এখন আমি রঙটা তৈরি করে নিব। তার জন্য আমি ফুটন্ত গরম পানি নিয়েছি এবং ভ্যাট গোলাপি কালার, হাইড্রোস এবং কস্টিক নিলাম। আমার এখানে হাইড্রোস আছে, রং হচ্ছে হলো আমার 1 তোলা। তো 1 তোলা রঙের সাথে আমি হাইড্রোস দিয়েছি হলো 2 তোলা, আর কস্টিক দিয়েছি 2 তোলা। আমি প্রথমে কেমিক্যালগুলো মিলিয়ে নিচ্ছি একটার পর একটা, তারপর আমি রঙটাকে করে নিব। তো আগে আমি কেমিক্যালটা ভালোভাবে মিশিয়ে নিব, যেন আমার কোনো গোটা গোটা কেমিক্যাল না থেকে যায়। কেমিক্যাল আর রং যদি আস্ত থেকে যায় তাহলে কিন্তু আমাদের কাপড়টা ছোপ ছোপ হয় এবং কাপড়টা দেখতেও কিন্তু ভালো লাগে না। কেমিক্যাল দ্রুত মিলে যায়, কিন্তু অনেক সময় হচ্ছে রঙটা মেলে না। আর আমি এখানটার রঙটা কিন্তু দিয়ে নিচ্ছি, একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি একটা জায়গায় দিই না, আমি পুরোটা ছড়িয়ে ছিটিয়েই দিই। আর এটা হচ্ছে আমার গোলাপি কালারটা। আর গোলাপি কালারটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। গোলাপি কালার বা ম্যাজেন্টা কালার এটা কিন্তু দ্রুত রঙের সাথে, পানির সাথে মেলে না। তার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন কোনো আস্ত আস্ত রং না থেকে যায়। অবশ্যই সময় নিয়ে মিলাতে হবে। উপরে দেখেন রঙটা কিন্তু এখনও ভাসছে। এই রঙটা মিলাতে অনেক সময় লাগে, তো আপনি এটা সময় নিয়ে নিয়ে মেলাবেন, তাহলে কিন্তু দেখবেন একদম সুন্দর করে মিলে যাচ্ছে। তো রঙগুলো বানানোর সময় খুব সময় নিয়ে কাজ করবেন, তাহলে কাজ সুন্দর হবে, কাপড় ছোপ ছোপ হবে না। এই কাজটা অনেক সময় আমি দেখেছি কাপড়ে হয় যে কাপড়টা ছোপ ছোপ হয়ে যায়। এটার কারণই হচ্ছে আমরা যখন রঙটা ভালোভাবে না মিশাই এক একটা জায়গায় আস্ত আস্ত থেকে যায়, আর কাপড়ে ওইটাই লাগে। এই জন্যই আমাদের কাপড়টা ছোপ ছোপ হয়। যদি আমরা ভালোভাবে রঙটা মিলিয়ে নিই তাহলে কিন্তু আর ছোপ ছোপটা হয় না। আর অনেকের কিন্তু ভ্যাট রং উঠে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আপনার কেমিক্যালটা ভালো না। রং কখনো খারাপ হয় না, কেমিক্যালটা কিন্তু খারাপ হয়ে যায়। তাই সবসময় ভালো কেমিক্যালটা ব্যবহার করবেন। আমরা কিভাবে বুঝবো যে কেমিক্যালটা ভালো আছে কিনা? যেটা আমাদের হাইড্রোস, ওটা কিন্তু একদম পাউডারের মতো। ওইটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায় তাহলে বুঝবো কিন্তু আমাদের হাইড্রোসটা ভালো না। আর কস্টিক হচ্ছে মিশ্রির মতো, ওটা গলে যেতে গেলে যদি আমরা অনেকে ব্যবহার করি, কিন্তু তারপরে ওটা ব্যবহার না করা ভালো। ওটা ব্যবহার করতে গেলেই কিন্তু সমস্যাটা হয় যে কাপড় থেকে রঙটা উঠে যায়। তো অবশ্যই এটা কেমিক্যালগুলো ভালো ব্যবহার করতে হবে এবং পরিমাণ ঠিক রাখতে হবে। 1 তোলা রঙের সাথে অবশ্যই 2 তোলা হাইড্রোস এবং 2 তোলা কস্টিক ব্যবহার করব, তাহলেই আমাদের রঙটা কিন্তু উঠবে না, রঙটা পাকা হবে। আমার এখানে কিন্তু রঙটা মিশে গেছে। তারপর আমি আরেকটু পানি দিলাম, পানিটা আমার কম হয়েছিল। তো এখানে কিন্তু আমি সবই গরম পানি ব্যবহার করছি। ভ্যাট কালার কিন্তু ঠান্ডা পানি দিয়ে হয় না, অবশ্যই এটাতে গরম পানি ব্যবহার করতে হবে। এবং সালফার কালারও একদম ঠান্ডা পানিতে হয় না। ক্রোশিয়ানটা কুসুম গরম পানিতে করা যায়, কিন্তু না করাই ভালো। অবশ্যই ওটাতেও ফুটন্ত গরম পানি ব্যবহার করা উচিত। আমি এখানে কিন্তু ভিজানো কাপড়টা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভ্যাট কালারে প্রথমে কিন্তু কালারটা আসে না। রঙটা ভিজিয়ে রাখার পর যখন আমরা উঠিয়ে সিঙ্কের ওপর বা একটা বালতির ভিতর রাখবো, তখন বাতাসের সাথে কালারটা কিন্তু আসবে। ভ্যাট কালার প্রত্যেকটা রঙই এরকম, প্রথমে মনে হয় একরকম, কিন্তু কাজ করার পর আরেকটা কালার এসে যায়। আমি এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম উপর নিচ করে, যেন আমার কাজটা সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে। তো আমি এখানটা অবশ্যই এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। অনেকে কিন্তু কাপড়টা দিয়ে এমনি রেখে দেয়, নাড়াচাড়া করে না। আমাদের এই কাপড়টা কিন্তু অনেক বড়, তার জন্য অবশ্যই এখানে নাড়াচাড়া করতে হবে। প্রয়োজনে পানিটা যদি শুকিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনারা হাত দিয়ে একদম যেমন আমরা আটা মাখি, ওই আটা মাখার মতোই এটাকে মেখে নিতে হবে। মানে খুব ভালোভাবে চেপে চেপে রঙটা ঢোকাতে হবে, তাহলে আমাদের কাজটা কিন্তু সুন্দর হয়। এখানে আমি খুন্তি দিয়েই নাড়াচাড়া করছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমার আরেকটা ওড়না। এটার কিন্তু আমি পুরো টিউটোরিয়াল দেখিয়েছি ওড়নাটা আমি কীভাবে করছি অ্যাশ কালার দিয়ে। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ওপরে আই বাটনে কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আমি গতবারই দিয়েছিলাম এই ভিডিওটা। তো
তো আমি এখানটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে এভাবেই রাখবো 10 থেকে 15 মিনিট, এর বেশি রাখা লাগে না, 10 মিনিট রাখলেই হয়ে যায়। তো এখানে আমার কালারটা কিন্তু মনে হচ্ছে একদম হালকা হালকা কমলা কালার, কিন্তু এটা কমলা কালার না। আর এখানে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু আমার কাজটা হয় নাই, এর জন্য আমি আরেকটা দেখাবো না কাউকে। তো ওই কাপড়টাও আমি দিয়েছিলাম। আমার একতলা কাপড়ে একতলা রঙে কিন্তু আমি অনেকগুলোই কাপড় দিয়েছি এবং রঙটাও অনেক সুন্দরই এসেছে। আমার রঙটা অনেক ভালো, তার জন্য আমার কোনো সমস্যা হয় না। তো আপনারা অবশ্যই ভালো রং কিনবেন আর ভালো কেমিক্যাল ব্যবহার করবেন, তাহলে আপনারাও কাজ করে কিন্তু মজা পাবেন, কাজটাও সুন্দর হবে। কাজের সৌন্দর্যই আসে কেমিক্যালের ঠিক পরিমাণটা ব্যবহার করলে, না হলে কিন্তু কাজগুলো সুন্দর হয় না। ডিজাইন যতই সুন্দর হোক, আমাদের রঙটা যদি ফ্যাকাশে হয় তাহলে কিন্তু কাজটাই পুরো বৃথা। তো আমার এখানে আমি এভাবে রেখে দিচ্ছি আর এরপর অপেক্ষা করব 10 মিনিট পর যে কাজটা কেমন হচ্ছে। আর আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিওই পাবেন। আমি একেকটা কাজের একেকটা আমি ভিডিও দিয়ে রেখেছি। অনেকেই একই প্রশ্ন করেন, আপনারা যদি ভিডিওগুলো ভালোভাবে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে কেমন হচ্ছে কাজগুলো, আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন আর সহজেই আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো ভালো হচ্ছে কিনা। আর অনেকেই জিজ্ঞেস করেন আমি কাজ শেখাই কিনা, আমি অবশ্যই কাজ শেখাই। আর কাজ শেখানোর জন্য মিরপুরে সরাসরি কাজ শেখাই আর অনলাইনেও ক্লাস আছে, তো আপনারা চাইলে অনলাইনেও করতে পারবেন। অনলাইনেও একই জিনিসই শেখাই, যেটা আমরা সরাসরি শিখতে পারি। তো সরাসরি কাজগুলোই আমি অনলাইনে আবার দেখাই। তো কাজ একই হবে, সরাসরি শিখলে আপনারা হাতে কলমে করতে পারবেন আর অনলাইনে শিখলে আমি কাজ দিব, ওগুলো আপনি করে আমাকে দেখাবেন, তাহলেই আপনাদের হাত কিন্তু চলে আসবে। আমি এখানটা কিন্তু এই যে সব ধুয়ে নিচ্ছি কাজগুলো আর সেলাইগুলো কেটে নিচ্ছি এক একটা করে করে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী কি ভিডিও দেখতে চান আপনারা আমাকে বলবেন, তাহলে আমি চেষ্টা করব যে আমি ওই কাজগুলো যেন দেখাতে পারি। আমার হাতাতেও কিন্তু আমি জিগজ্যাগ দিয়েছিলাম আর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। প্যাট কালার দিয়ে কাজ করার পর অবশ্যই কাপড়টা কিন্তু ভালোভাবে ওয়াশ করবেন। ভালোভাবে ওয়াশ না করতে গেলে দেখবেন যে কেমিক্যালগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, তো কেমিক্যাল এক একটা জায়গায় কিন্তু থেকে যায় আর তার জন্য কাপড়টা কিন্তু একটু লাল লাল হয়ে যায়, একটু কেমন জানি লাগে, ডিজাইনটাই পুরোপুরি একদম নষ্ট হয়ে যায়। তার জন্যই অবশ্যই ভ্যাট কালার করার পর খুব ভালোভাবে ওয়াশ করবেন, খুব ভালোভাবে। আগে তো ওয়াশ করেই নেবেন 2-3 বার, তারপরে সেলাইটা কাটবেন। সেলাইটা কাটার পর ভালোভাবে 4-5 বার ওয়াশ করে নেবেন, তারপর শুকিয়ে দিবেন। আর ভ্যাট কালারে কিন্তু কোনো ডাইং ফিক্সার ব্যবহার করা লাগে না। ডাইং ফিক্সার হচ্ছে প্রুশিয়ান কালার আর সালফার কালারের জন্য। এখানে ভ্যাট কালারটা কিন্তু ফিক্স কালার, তো এটাতে কোনো আমাদের ডাইং ফিক্সারের প্রয়োজন নাই। আপনারা কাপড়টা শুকিয়ে 2 দিন পর একটু গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করে মার দিয়ে নিতে পারেন, তাহলেই আপনার কাপড়টা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি সম্পূর্ণ ভিডিও শেষে এই কাজটা কেমন হয়েছে আমি এটা দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, এখন আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।